আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। খামেনির পতন মধ্যপ্রাচ্যের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। তীব্র শীতে কিয়েভে আবারও হামলা রাশিয়ার। এবার মিসাইল সিটি প্রকাশ্যে আনল ইরাকি যোদ্ধারা। আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি। উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মার্কিন ইসরায়েলের মহড়া। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ট্রাম্পকে আড়াগোচির হুঙ্কার। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। খামেনির পতন মধ্যপ্রাচ্যের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে কি? তেহরানের রাজপথে সাম্প্রতিক মাসগুলিতে গণবিক্ষোভের আগুন জ্বলেছিল। সেই আগুন আপাতত নিভলেও ক্ষোভ কমেনি। আবারও যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে। ইরান এখন এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রশ্নটি আর শাসন ব্যবস্থা টিকবে কিনা সেই গণ্ডিতে আটকে নেই, বরং প্রশ্ন হল খামেনি পরবর্তী শূন্যতা কিভাবে পূরণ হবে। এই পরিবর্তনের ধাক্কা আরব বিশ্বের উপর কতটা প্রবলভাবে আছড়ে পড়বে। বিশ্লেষকদের মতে ইরানের এই ভবিষ্যৎ মূলত 5টি সম্ভাব্য পরিস্থিতির ওপর নির্ভর করছে। প্রথমত, দীর্ঘদিনের নির্বাসিত রাজতন্ত্রী বা বিরোধী দলগুলির মাধ্যমে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তরণ। যদিও জনমানসে পাহেলভি আমলের প্রতি এক ধরনের নস্টালজিয়া কাজ করছে, কিন্তু শক্তিশালী কাঠামোর অভাবে এই পথটি এখনও ধোঁয়াশায় ঢাকা। দ্বিতীয় একটি সম্ভাবনা হল 2003 সালের ইরাক মডেলের পুনরাবৃত্তি। বিদেশি সামরিক হস্তক্ষেপ বা মার্কিন নেতৃত্বাধীন হামলার মাধ্যমে রাষ্ট্রের পতন ঘটলে ইরান ভয়াবহ নিরাপত্তা সংকটে পড়তে পারে, ফলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়বে। তবে সবচেয়ে আলোচিত চিত্রটি হল একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ বিপ্লব। তরুণ প্রজন্মের তীব্র ক্ষোভ যদি শাসন ব্যবস্থাকে ভেতর থেকে ধসিয়ে দেয়, তাহলে ক্ষমতার কেন্দ্রে বড় ধরনের শূন্যতা তৈরি হবে। এই পরিস্থিতিতে আরেকটি বিপজ্জনক মোড় আসতে পারে। বিপ্লবী গার্ড IRGCর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে ধর্মীয় পোশাক ত্যাগ করে ইরান একটি উগ্র জাতীয়তাবাদী সামরিক রাষ্ট্রে পরিণত হতে পারে, যা হবে খামেনি পরবর্তী সময়ের চতুর্থ এবং অত্যন্ত বাস্তবধর্মী চিত্র। এর পাশাপাশি ইরানের জাতিগত বৈচিত্র্য, যেমন কুর্দি, বালুচ বা আজেরি জনগোষ্ঠীর স্বাধিকার আন্দোলন দেশটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে বলে আশঙ্কা করেন অনেক রাষ্ট্রবিজ্ঞানী। তীব্র শীতে কিয়েভে আবারও হামলা রাশিয়ার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 1 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েভে রাশিয়ার হামলা আবার শুরু হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। রাতের তাপমাত্রা কিয়েভে -17 ডিগ্রি সেলসিয়াসে এবং খারকিভে -23 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময় কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধে সম্মত হয়েছেন। ক্রেমলিনও জানিয়েছিল যুদ্ধবিরতি রবিবার পর্যন্ত কার্যকর থাকবে, তবে ইউক্রেনের দাবি মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন প্রচণ্ড শীতের রাতে কিয়েভের রাশিয়া আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছেন। পরে তিনি আরও জানান এই হামলায় 2 জন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ জিনেগুভভ জানান পূর্বাঞ্চলীয় খারকিভেও রাশিয়ার গোলাবর্ষণে 2 জন আহত হয়েছেন। তিনি লিখেছেন কয়েক ঘণ্টার হামলায় মূলত জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো এবং তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করা। 24শে ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের 4 বছর পূর্ণ হবে। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বুধবার আবুধাবিতে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ভূখণ্ড ইস্যুতে এখনও কোনো সমাধান হয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। এবার মিসাইল সিটি প্রকাশ্যে আনল ইরাকি যোদ্ধারা। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই নিজেদের শক্তি প্রদর্শনে মাঠে নেমেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তর্গত সশস্ত্র গোষ্ঠী। সম্প্রতি সারায়া আউলিয়া আল দাম নামক একটি সংগঠন তাদের মাটির নিচের বিশাল রকেট এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ভিডিওতে দেখা যায় মাটির নিচে সুড়ঙ্গ পথ দিয়ে ট্রাকের মাধ্যমে বিশাল আকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইল সিটির উন্মোচন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় হুঁশিয়ারি। ভিডিওতে কয়েকজন শীর্ষস্থানীয় আঞ্চলিক প্রতিরোধ নেতার উপস্থিতি বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।
এর মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে ইরাকি প্রতিরোধের পদক্ষেপ কোনো স্থানীয় সিদ্ধান্ত নয়, বরং এটি বৃহত্তর প্রতিরোধ বলয়ের সমন্বিত কৌশল। 2020 সালে জেনারেল কাসিম সোলাইমানি ও আবু মাহদি আল মোহন্দেসকে হত্যার পর গঠিত হওয়া এই গোষ্ঠীটি শুরু থেকে ইরাকে মার্কিন সামরিক প্রস্তুতির প্রকাশ্য বিরোধিতা করে আসছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর দ্য নিয়ার ইস্ট পলিসির প্রতিবেদন অনুযায়ী এর আগে আইন আল আসাদ এবং হারির ঘাঁটিতে হামলার নেপথ্যেও এই গোষ্ঠীটির ভূমিকা ছিল। ইরাকি এই যোদ্ধাদের হাতে বর্তমানে ইরানের তৈরি জিলজাল ও ফজর রকেটের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাতার এবং সালাম ওয়ান ক্ষেপণাস্ত্র রয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তারা আকসা ওয়ান নামক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহারের ঘোষণাও করেছে। এই ঘটনাটি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে, কারণ গত 20 বছর ধরে ইরাকে মার্কিন উপস্থিতি এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এমন বিশাল ভূগর্ভস্থ স্থাপনা তৈরি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইরাকের এই সশস্ত্র গোষ্ঠীগুলো এখন আর কেবল তেহরানের ওপর নির্ভর কোনো শক্তি নয়, বরং তারা নিজস্ব সক্ষমতায় সিদ্ধান্ত নিতে এবং হামলা চালাতে সক্ষম। বিশেষ করে বদর অর্গানাইজেশন, হেজবুল্লাহ ব্রিগেড এবং আল নুজাবা মুভমেন্টের মতো শক্তিশালী দলগুলো যেভাবে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রস্তুতির কথা বলেছে, তাতে স্পষ্ট যে এই অঞ্চলে কোনো সংঘাত শুরু হলে ইরাক সেখানে সক্রিয় ও বিধ্বংসী ভূমিকা পালন করবে। আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি। দীর্ঘ সময়ের হুমকি প্রত্যাহুমকির পর অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার তুর্কিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি আলোচনা হবে। তবে আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মঙ্গলবার তিনি বলেছেন, ইরান যদি চুক্তি না করে তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে। ট্রাম্প বলেছেন, ইরানের দিকে আমাদের জাহাজ যাচ্ছে, বড় বহর এবং সেরা। ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে, দেখা যাক কি হয়। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয় অসাধারণ হবে, কিন্তু যদি এর মাধ্যমে না হয় তাহলে ইরানের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটবে। এর আগে আল জাজিরা ও রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু আলোচনা পুনর্জীবিত করার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। এই প্রক্রিয়ার অংশ হিসাবে কাতার, তুর্কি, মিশর ও ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার তুর্কির ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে জানা গেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে তারা আঞ্চলিক দেশগুলো প্রস্তাবিত বেশ কয়েকটি ডিপ্লোম্যাটিক প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যালোচনা করছে। আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাগাইয়া। তিনি নিশ্চিত করেছেন যে বর্তমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ চূড়ান্ত করার কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসাবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতিমধ্যে সৌদি আরব, মিশর ও তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা সেরেছেন। এমন এক সময় এই ডিপ্লোম্যাটিক তৎপরতা শুরু হয়েছে যখন তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই আলোচনা স্থবির হয়ে যায়। উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মার্কিন ইসরায়েলের মহড়া। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে বলে সোমবার সামরিক সূত্র জানায়। এ খবর জানিয়েছে আনাদোলু। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়, রবিবার ইউএস ডেস্ট্রয়ার USS ডেলবার ডি ব্ল্যাক এবং ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে অনুষ্ঠিত এই মহড়াটি লোহিত সাগর অঞ্চলে ইসরায়েলি নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবাহিনীর মধ্যে চলমান সহযোগিতার অংশ ছিল। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন ডেস্ট্রয়ের পূর্ব পরিকল্পিত ও নিয়মিত সফরের অংশ হিসাবে এবং দুই নৌবাহিনী ও নিজস্ব মার্কিন বাহিনীর মধ্যে সামরিক ও ঘনিষ্ঠ সহযোগিতার কাঠামোর আওতায় ইলাত বন্দরে নোংরাকে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই মহড়াকে রোগিক মার্নিক মহড়া হিসাবে উল্লেখ করেছে। সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে জানায়, এই যৌথ প্রশিক্ষণ মার্কিন পঞ্চম নৌবাহিনী ও ইসরায়েলি নৌবাহিনীর মধ্যে শক্তিশালী সামরিক অংশীদারিত্বের প্রতিফলন ঘটায়।
এই মহড়াটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক প্রস্তুতি বাড়িয়ে চলেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে তুর্কি, সৌদি আরব, কাতার ও মিশরের নেতৃত্বে আরব ও আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর চেষ্টা চলছে। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ট্রাম্পকে আরাগচির হুঙ্কার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয়, কারণ তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত শুরু হয় তবে তা ইরানের গণ্ডি ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। খবর আল জাজিরার। আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকে আর আমরা নির্ভরযোগ্য আলোচনার সঙ্গী হিসাবে বিশ্বাস করি না। তবে তিনি যোগ করেন, আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এবং তা ফলপ্রসূ হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আরাগচি বলেন, আলোচনার ধরন নয় বরং আলোচনার মূল বিষয়বস্তুর দিকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইরানের পারমাণবিক সক্ষমতা। আরাগচি বলেন, অসম্ভব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। পারমাণবিক অস্ত্র যেন না থাকেন এমন একটি ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানোর সুযোগ যেন হাতছাড়া না হয়। আমি আগেই বলেছি, এটি অল্প সময়ের মধ্যেই সম্ভব। এর বিনিময়ে ইরান আশা করবে দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে দেশটির অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধিকরণ চালিয়ে যাওয়ার ইরানের অধিকারকে সম্মান জানানো হবে। আলোচনা ব্যর্থ হলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এমন কথাও দেন আরাগচি। তবে তিনি সতর্ক করে বলেন, এমন যুদ্ধ সবার জন্যই ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এবং সেক্ষেত্রে পুরো অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রীয় সামরিক ঘাঁটিগুলো ইরানের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।